কলকাতা থেকে আমি আপনাদের সামনে আসি। আমি ছিলাম সুপার নিউমারিক ইন্সপেক্টিভ পোস্টমাস্টার। রুশাই যুগে বিধ্বস্ত ডাক ব্যবস্থার পুনর্গঠনের দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি সে দেখলাম কাছাড় তো গাঙ্গেয় সমতলের একটা বিস্তার, তাই এখানকার লোকজনের সাথে মেলামেশা করতে আমার একটুও অসুবিধা হয়। একজন বড় মাপের সাহিত্য বোদ্ধা রামকুমার নন্দী মহাশয়ের সঙ্গে আমার প্রায় কথাবার্তা। কর্মসূত্রে এখানে থাকার সুবাদে এখানকার লোকজনের কাছ থেকে যে আপ্যায়ন পেয়েছি, ভাবলাম এর বিনিময়ে আমারও একটা কিছু করা দরকার। আমি নাটক, তাই ভাবলাম একটা নাটক লিখতে কেমন হয়। কারণ এর আগে কাছাড়ের কোনো ঘটনাই তো নাটকের স্থান পায়নি। যেমন ভাবা তেমন কথা হলো রামকুমারের সঙ্গে। রামকুমার মানে রামকুমার নন্দী, যিনি শিলচরে বসে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের উত্তর লিখে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। যাই হোক, নাটকের বিষয় এখানে সমাজ ব্যবস্থা খুব শান্ত, সামাজিক নাটকের উপাদান কই? তাহলে ঠিক করলাম ঐতিহাসিক কোনো নাটক। একদিন আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে শুনলাম এক কবিয়াল গান গাইছেন বর্মার ভাগা। বিষয়টা মনে, হ্যাঁ, নাটকই লিখব ব্রহ্মযুদ্ধ। গৌরীর সিংহ সঞ্জিত সিংহের কূট চক্রে পরাভূত হেরম্বরাজ গোবিন্দচন্দ্র নারায়ণ ব্রহ্মদেশের রাজার সাহায্য প্রার্থনা করলেন। 1823 খ্রিস্টাব্দে ব্রহ্মরাজের সৈন্যরা কাছাড়ের উদ্দেশ্যে রওনা হল। এদের আগমন সংবাদে অতীতের কথা ভুলে গিয়ে ভীত গোবিন্দচন্দ্র শ্রীহট্টে পালিয়ে গেলেন। 1824 খ্রিস্টাব্দে 6 মার্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ডেভিড স্কটের সঙ্গে গোবিন্দচন্দ্রের চুক্তি স্বাক্ষরিত হল। ইংরেজরা ব্রহ্মদেশীয় সৈন্যদের প্রতিরোধ করতে সৈন্য পাঠাল। সংঘটিত হল কাছাড়ে ব্রহ্মযুদ্ধ। এই দুঃখের কাহিনীটা আমার মনে খুব কষ্ট দেয়। আসলে যে কোনো যুদ্ধই তো অত্যাচার আর নিপীড়নের কাহিনী, কিন্তু সাধারণ মানুষ তো শান্তি চায়। তাই ভাবলাম আমার নাটকে হিংসা থাকবে বন্ধুত্বের বার্তা, কিন্তু নাটকটা যে হবে ঐতিহাসিক। ইতিহাসের সবকিছু যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তার কোনো মানে নেই। আমি তো ইতিহাসের পটে একটা বার্তা দিতে চাইছি, সমাজের একটা উন্নতির বার্তা দিতে চাইছি। তাই বললাম আমার নাটকে হিংসা থাকবে বন্ধুত্বের বার্তা, আত্মীয়তা সৃষ্টির বার্তা, এটাই থাকবে আমার নাটকের নাম দিলাম কমলে কামিনী। বৃহধর্ম পুরাণে চণ্ডীমন্দির থাকবে কমলে কামিনীর একটা রূপ। আমার ছবি আপনাদের অতি পরিচিত মাইকেল মধুসূদন দত্ত তার একটা স্মরণে লিখেছেন, বঙ্গের বীর বঙ্গে কমলে কামিনী। লক্ষ্মী মানে তো শ্রী, সৌন্দর্য, আমার নাটকের নায়িকা
শালক কাছাড়ের রাজত্ব। মহারাজ গোবিন্দ সিংহের বংশ কৃষ্ণগায় চন্দ্রের ন্যায় ক্রমশম্রিয়মান হলে কাছাড়ের সিংহাসন আমাকেই আসে। কিন্তু বিরোধ সম্ভাবনায় আমার বংশের কাউকে কাছাড়ের সিংহাসনে বসতে দিলাম। রাজা মনোনীত করবার সমস্ত দায়িত্ব আমি প্রজাদের উপর অর্পণ করলাম। কাছাড়ের সমস্ত জনগণ, তালুকদার, সওদাগর, রাজকর্মচারী, কৃষক সর্ববাদী হয়ে এক অতি উপযুক্ত পাত্র স্থির করেছিল। মহারাজ, শিখণ্ডী বাহন যখন রণসজ্জায় অশ্বে আরোহণ করে, তখন আমার মনে হয় শিখণ্ডী বাহন যখন রণসজ্জায় অশ্বে আরোহণ করে, তখন দেব সেনাপতি কার্তিকেও অবনীত অবতীর্ণ হয়েছিল। জগন্মা মঙ্গল করবেন, মহারাজ ধর্মানুসারে কর্ম করেছেন। জয় আপনার সহায় হবে। যত কৃতস্তত ধর্ম, যত ধর্মস্তত জয়। প্রজাদের সমবেত আবেদন পত্রে আমি মনোনীত করে ব্রহ্মরাজের নিকট লিপি পাঠিয়েছি, কিন্তু অহংকারী ব্রহ্মরাজ সেই লিপির উত্তর দিলেন না। তার পরিবর্তে উনি গুপ্ত মারফত এক মৃত মুশিক শাবক প্রেরণ করলেন। মৃত মুশিক শাবক! ব্রহ্মরাজ আমাদেরকে মুশিকের না বিনাশ করে। তিনি যদি একবার যুদ্ধক্ষেত্রের সেই বিভীষিকাময় চিত্র মনে মনে কল্পনা করতেন, সহস্র সৈনিকের চিৎকার, অস্ত্রের ঝঙ্কার, অশ্বের নাসিকার ধ্বনি, সৈনিকের মার চিৎকার, তিনি যদি একবার মণিপুর যুদ্ধের পূর্বতন ব্রহ্মরাজের করুণ অবস্থার কথা মনে মনে কল্পনা করতেন, তাহলে কখনো এমন প্রাচীনের মতো ব্যবহার করতেন না। তিনি কুসুম কারণে মহারানীর ভুজলতার স্পর্শ সুখে জ্ঞান শূন্য হয়ে মহারানীর ভাতাকে কাছাড়ের রাজত্ব অভিষেক করেছে। মহারানীর ভুজবল্লী কোমল, কিন্তু মণিপুরী সেনার তরবারি কঠিন। এই দণ্ডে তার দণ্ড বিধান করা কর্তব্য। অবশ্যই মহারাজ, সেনাপতি সমরকৃত মহাশয় গত 5 বছর ধরে ব্রহ্ম দেশের সঙ্গে আমাদের সমর উপস্থিত হবে বলে বলে আসছে, আর আমরা কিন্তু সেই অবধি প্রস্তুতি নিচ্ছি। যদি যুদ্ধ করার স্থির সংকল্প হয়, আমি পুনর্বার বলছি, যদি যুদ্ধ করার স্থির সংকল্প হয়, আমরা অচিরেই ব্রহ্মদেশ পরাজয় করতে পারি। আর যদি শব্দ প্রয়োগ করবেন, ব্রহ্মাধিপতি যখন মহারাজের লিপি অবমাননা করেছেন, মৃত মুশিক শাবক প্রেরণ করেছেন, তখন যুদ্ধের আর বাকি কি? আমার হাতে এই কৃপাণ দেখুন। এই কৃপাণের কল্যাণে নাগা পর্বত মণিপুর রাজ্যের অন্তর্গত পড়েছে। এই কৃপাণের কল্যাণে জয়ন্তী পর্বত অধিষ্ঠরের সীমা বিস্তারের লালসা নিবারণ করেছি। এই কৃপাণের কল্যাণে নরপতি, এই কৃপাণের কল্যাণে ত্রিপুরাধিপতি আর দুসাই পর্বতে হস্তে থাকবে। এই কৃপাণের কল্যাণে দুসাইদের আক্রমণ প্রতিহত করেছি। এই কৃপাণ হাতে প্রতিজ্ঞা করছি, এই কৃপাণ হাতে প্রতিজ্ঞা করছি, ব্রহ্মসেনার স্ফুরিত স্রোতে পদ প্রক্ষালন করব। মহারাজ, রণসজ্জায় সজ্জিত হন, চিকিৎসা পরবর্তী হবে। মহারাজ, ব্রহ্মদেশের পদাধিকের সংখ্যা অধিক, কিন্তু মণিপুরের পদাধিকের মতো সুশিক্ষিত নয়। তথাপি সংখ্যাধিক্য আশঙ্কার কারণ বটে। মণিপুরের অশ্বসেনা ভুবন বিখ্যাত, সংখ্যায় অধিক, কিন্তু কেবলমাত্র অশ্বসেনার উপর নির্ভর করে যুদ্ধে জয়লাভের প্রত্যাশা করা যেতে পারে না। আমার মনে হয় নাগা পর্বত হতে 20 সহস্র নাগা সৈন্য আনয়ন করা আবশ্যক, কারণ জনবল বড় বল। পশুরাজ কি শ্রীকাল শ্রেণী দেখে প্রিয়মান হয়? গড্ডারেখা কি শার্দুল দেখে সংকুচিত হয়? মণিপুরের এক একটি সৈনিক
ব্রহ্মদেশের এক এক শত সৈনিকের সমকক্ষ। তাই ব্রহ্মদেশের সংখ্যাধিক্য আমাদের কোন প্রকার আশঙ্কার কারণ হতে পারে না। মহামহিম সভা পণ্ডিত মহাশয়ের সদুপদেশ শিরোধার্য। কিন্তু কিন্তু আমার এই তরবারি দেখুন, তরবারি শস্ত্রবিদ্যায় নিপুণতার জন্য মহামতি সেনাপতি সমর কিন্তু আমাকে এই তরবারি দান করেছিলেন। এই তরবারির জন্য আমার অভিযান থেকে ত্রাস শব্দটির বিনাশ হয়েছে। আমি এই তরবারি হস্তে প্রতিজ্ঞা করছি, রণক্ষেত্রে সারা রাজার মস্তক ছেদন করে ওই মহামতি ব্রহ্মদেশের সেনাপতিকে যুদ্ধে পরাজিত করে তার গলায় মুশিক শাবকের মালা মহারাজ, এই সহকারী সেনাপতির প্রতিজ্ঞার কথা যাতে রণক্ষেত্রে আপনার মনে থাকে, তাই আপনাকে আমি অনুরোধ করছি, আর বিলম্বের কোনো প্রয়োজন নয়। রণবাদ্যে সহকারে সমর ক্ষেত্রে শোভাযাত্রা করবার অনুমতি প্রদান করুন। শিক্ষিত অশ্ব পরিসঞ্চালন, মহিলতা সমশত্রু পরিবর্তন, ধর্মধাম মণিপুরের জয় জয় জয়। মহারাজ, মণিপুর ভূপতির জয়। তোমার আশ্বাস বাক্য আমার আশা সতর্কে তোমার সাহসিকতা আমার সাহসে সমৃদ্ধ করেছে। আমি আজ এই সভাকক্ষে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আছাড়ের সিংহাসনে তোমাকে আমি অধিবেশন করব। হ্যাঁ, আছাড়ের সিংহাসন আর ব্রহ্মদেশ হিড়িম্বাদেশাধিপতির রাজমুকুট আমার মস্তকে শোভিত হবে। আমার আর বিশেষ কিছু বলবার নেই, শুধু একটাই জিজ্ঞাসা, ব্রহ্মদেশাধিপতির সহিত যুদ্ধ করা কি সর্ববাদী সম্মত? হ্যাঁ মহারাজ, সর্ববাদী সম্মত। চন্দনের গন্ধে লোকে জনার্দনের মন্দির আজ আলোকিত। জনার্দন কেন প্রফুল্ল মনে আর বলছেন নির্ভয়ে কাছাড় যুদ্ধে যাত্রা করুন। মা, সকলের আগে মঙ্গল ঘট স্থাপন করুন। সুশীলা, তুমি মঙ্গল ঘট স্থাপন। বাহ, কি সুন্দর বেদি নির্মিত হয়েছে, কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে। না জানি এ কোন রানীর শিল্প নৈপুণ্য। রাজবালা, রাজবালার মতো মেয়েটা চোখেই পড়ে না। কেন যে শিখুন রাজবালাকে বিয়ে করতে অমত হলে বুঝতেই পারি না। দাদা প্রতিজ্ঞা করেছে, যার আপূর্ণ বিস্তৃত লীলাপুঞ্জ নয়ন তাকেই বিয়ে করবে। না, পূর্ণ কুম্ভ কক্ষে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কুম্ভ দেবীটা স্থাপন করো। বীর পুরুষরা অসুচর স্মরণ করে প্রভাব থেকে সন্ধ্যা পর্যন্ত রণস্থলে যুদ্ধ করতে পারে।
অমরের ন্যায় জয়লাভ মহারাজ দিগ্বিজয়ী হন। তুমি বীর শ্রেষ্ঠ সেনাপতি সমরকে দুর্কন্যা, তোমার প্রদত্ত মালা আমি মস্তকে ধারণ করলাম। যুদ্ধে জয় অবিসম্ভব। মহারাজ, আপনি সীতাপতি রামচন্দ্রের ন্যায় জয় পতাকা উড্ডীন করে রাজধানী ফিরে আসুন। আমি বীর কুলের অহংকার শিখণ্ডী বাহনের মাতা, আপনার আশীর্বাদ আমার কাছে। এই জনার্দন, তুমি আমাকে শত্রু খননে বল দান করো। জয় দুর্গা খাবি। জননী কৈববতী যেন আপনাকে রণস্থলে আবৃত করে রাখে। শত্রু রক্ত যেন আপনার অঙ্গ স্পর্শ না করতে পারে। আকাশে নক্ষত্রমালার মতো তোমার বিজয় কীর্তি যেন চারিদিকেই ছড়িয়ে পড়ে। এই কৌশল নিপুণ রুক্মিণীর হৃদয় বন্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যেমন ধনঞ্জয়ের রথের সারথি হয়েছিলে, আসন্ন এই যুদ্ধে তুমি আমাদের পক্ষ অবলম্বন করো। হে রুক্মিণীর হৃদয় বন্ধ, তুমি আমাদের সৎ পন্থা বঞ্চিত করে দাও। আমরা যাতে সেই পন্থা অবলম্বন করে ওই মহিলতা সমশত্রুদের বিনাশ করতে পারি। দেখি তুমি জানো অমরের স্মরণের মতো ধরো ধরো আমার কিন্তু ঘাম হয়েছে। মন্ত্রী কয়েকদিন যাবৎ অসুস্থ। মূর্ছা মূর্ছা রোগের লক্ষণ। এ আপনি কি বলছেন? অসুস্থ হয়েছে কি বলছেন? এমন রাজ বন্ধ আমি কখনো দেখি নাই। গান্ধারী, গান্ধারী তুমি অসুস্থ, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। যাও। আমার গরম করা সম্পূর্ণ হয়নি। আমার গরম করা সম্পূর্ণ হয়নি। তুমি নিজ বাহুবলে রাজ সিংহাসনে উপবেশন করো। গান্ধারী, গান্ধারী তোমার হাত কাঁপছে, তুমি এখনো সুস্থ হওনি। যাও, বিলম্ব করো না, ঘরে গিয়ে বিশ্রাম করো। যাও। শিখণ্ডী বাহন, তুমি ফুল মালা ধান দুর্বা গ্রহণ করো, আর বিলম্ব করো না। বিজয়ী হও বাবা, বিজয়ী হয়ে এসো।
হয়েছে, যেন দেবতারা হাতে তরবারি নিয়ে গমন করছে। পুরুষ হওয়ার চাইতে সুখ নাই। শত শত পুণ্যি করলে তবে পুরুষ হয়। মেয়েদের পদ্মসেবা করতে হবে, সেও একটা সুখ। তবে পুরুষেরা যখন মাথায় পাগড়ি, কোমরে কিরিচ, হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে যায়, আমার তাই বড় হিংসে হয়। অশ্বারোহী সৈন্যদল অতি মনোহর। আমাদের দেশে যদি স্ত্রীলোকদের সৈনিক হওয়ার রীতি থাকতো, আমি একটি বাবা সৈন্যদল হয়ে তার সেনাপতি হতাম। কি হতে? সেনাপতি। সেনাপতি তোমার পিণ্ডি। আমি কি ওই মন্দ বলেছি? আমরা বীর পুরুষের মতো যুদ্ধ করতে পারি আর বীর সন্তান গর্ব করতে পারি না? আমাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, কৌশল আছে। যেখানে বলে পারি না, কৌশলে সারি। আমার কি তাই খুব বলতে ইচ্ছা করছে, এই দণ্ডে রণসজ্জায় সজ্জিত হয়ে অশ্বারোহীর সমরক্ষেত্র তব। কি সুন্দর! অমরমালা কোথায় পেলে? গাছে। মালায় যে বড় মন গেল, মন বড় উচ্চারণ। বন্ধু কোথায় পাই গো সখী, বল গো আমারে, বন্ধু কোথায় পাই, আমি বন্ধুর লাগি উন্মাদিনী, নগরে বেড়াই গো, বল গো আমারে, বন্ধু কোথায় পাই, লাগাল পাইলে বন্ধুর গলে, মালাটি পরাই, ছিল আশা দিল দাগা, প্রেমেতে আর কাজ নাই, বল গো আমারে, বন্ধু কোথায়
তুমি জানো না বোধহয় যে শিশুর সাথে পুতনা ভাব হয়েছিল। তোমাকে আমি জীবিত অবস্থায় পরাজিত করা হবে। জীবিত অবস্থায় দেখো তুমি পারবে না। তুমি বীর পুরুষ, আমি নিরস্ত্র হলাম। নিরস্ত্রকে অস্ত্রাঘাত করা সেনাপতির সাজে না। কি বললি? চল চল আমার সঙ্গে কাছে চল চল। আমি মণিপুরের রাজাকেও ভয় করি না, তার সেনাপতি দিকেও ভয় করি না। আমি সে পবিত্র মণিপুর আমি ছাড়খাড় করে দিতে পারি, কিন্তু কাছাড়ের ভদ্রলোকেরা আমার অনুগত, তাই বলে তারা সালার অধীনে থাকতে অপমান বোধ করে। তারা তো আর ছোট রানীর প্রেমের অধীন নয় যে তার ভাইয়ের অধীনে সুখ পাবে। এই জন্য আমি সন্ধির সূচনা করেছি। এখন
হচ্ছে আমার এই আড়ম্বর করা একেবারেই পরামর্শ সিদ্ধ হয়নি। তখন কি নাম নাটাল? আমি মদের বিদ্বেষী, আমার ঘরে মদ আসে না। জন্মা কোথায়? ছোট রানীর অধরে। তবে আমি সুখাও পান করে থাকি বড় রানীর রসনায়। তুমি পারিষদগণের পরামর্শ নিলে না, মন্ত্রীর মন্ত্রণায় কান দিলে না, সমাজসভার উপদেশ নিলে না, তুমি যুদ্ধ করতে বেরিয়ে এলে। সেনাপতি সর্বদাই মণিপুরের রাজাকে অবজ্ঞা করতেন। তিনি তো লিপির উত্তরে মুশিক শাবক পাঠিয়েছিলেন। সেনাপতি ইঁদুর ভাতে ভাত রেঁধেছেন, এখন নরপতি আহার করবে। তুমি তো আমার প্রসাদ নইলে খাও না। এই চিঠি তোমার জন্য রাখবো, তুমি টাটার মতো চিবিয়ে চিবিয়ে খাবে। আমি কেন খেতে যাব? যে তোমায় এমন রান্না শেখালো সেই খাবে। ত্রিপুরীরা জানতো যে সেনাপতি মুশিক প্রেরণের মূল। তাই আমি আশঙ্কা করেছিলাম যে মণিপুর শিবিরে সেনাপতির বিশেষ দুর্গতি হবে, কিন্তু সুখের বিষয় তিনি সেখানে সুখেই আছেন। মণিপুর রাজার বড় রাজার মহত্ব নয়, তবে কার? বীরকুল পূজনীয় শিখণ্ডী বাহনের। সকলে একমত হয়ে স্থির করেছিল যে সেনাপতির নাসিকায় মুশিক বেঁধে নগরের পথে ঘুরে বেড়াবে। শিখণ্ডী বাহন বললেন, মৃত মৃগরাজকে পায়ে দলনা করা শৃগালের কার্য। বীর পুরুষের অপমান, কাপুরুষের লক্ষণ। সেনাপতিকে সম্মানে রাখতে ব্রহ্মাধিপতির মুশিক প্রেরণে প্রচুর পরিষদ হবে। তাই শিখণ্ডী বাহন সেনাপতিকে সস্নেহে সহোদর স্নেহে আপন শিবিরে নিয়ে রাখলেন। শিখণ্ডী বাহন প্রকৃতই শিখণ্ডী বাহন। শিখণ্ডী বাহন সেনাপতিকে যখন তিনি সেখানে তিনি মারা যেতেন যদি শিখণ্ডী বাহন তার নিজ পাত্র থেকে জল না খাও। শত্রুর মুখে জলদান বীরত্বের পরাকাষ্ঠা। আমার রণকল্যাণিত পান সেই মুহূর্তে শিখণ্ডী বাহনের মাথায় পদ্মের মালা ফেলে দিল। বেশ করেছে, বেশ করেছে। রণকল্যাণীর মহৎ অন্তঃকরণের চিহ্ন এই। বীরত্ব শত্রুতেই হোক আর মিত্রতেই হোক সমান পূজনীয়। কিন্তু সেনাপতির সেই দশা দেখা অবধি বাছা বিরস বদন হয়ে আছে। রাত্রি ভেসে বেড়ায়, সে অবধি তার মুখে হাসি নেই। এই বুঝি রণকল্যাণী আমার কাছে আসে না, পাছে আমি লজ্জা পাই। লোক এসে বললে, রণকল্যাণী, তুমি বড় ব্যথা পেয়েছে। কেবল একা একা বসে খাবে। সময়ে নেয় না, সময়ে খায় না, রাতে চোখের পাতা বোঝে না। মা আমার বড় যুদ্ধ প্রিয়। আমার কাছে বসলে কেবল যুদ্ধের গল্প করে। মহাভারত, রামায়ণ, রণকল্যাণীর একেবারেই মুখস্থ। সেদিন আমায় বলছিল যে অর্জুনের চাইতে কর্ণের বীরত্ব অধিক। ইন্দ্র আর নারায়ণ সহায়তা না করলে অর্জুন কিছুতেই কর্ণকে মারতে পারতেন না। লক্ষণ শক্তিশালী পড়লে রামচন্দ্রের বিলাপ বর্ণনা করে রণকল্যাণীর ভক্ত চক্ষে জলে হৃদয় হয়। রণকল্যাণী যুদ্ধ দেখতে বড় ভালোবাসে। আচ্ছা, এই যুদ্ধ উপস্থিত শুনে রণকল্যাণী আমাকে বললে, বাবা আমি যুদ্ধ দেখতে যাব। তাই আমি সপরিবারে কাছে এলেন। মা আমার যে আবদার নেয় আমি তাই করি। একটা সেতু হস্তির জন্য রণকল্যাণী আমাকে পাগল করে দিয়েছিল। আমি কত কষ্টে একটা সেতু হস্তি জোগাড় করে আনবো রণকল্যাণীর জন্য। এখন একটা মুড়ির মতো পাত্র ঢুকলেই হয়েছে। এটা আর তোমার আর আমার হাত নয়। কত পাত্র এলো, কত পাত্র গেল। অবাধ্যে বিবাহ হওয়া অপেক্ষা চিরকুমারী থাকা অনেক ভালো। মেয়ের মনোমত পাত্র পেলে তবেই আমি তার পিতা হতে। বাবা, আরো একটি কথা শুনে রেখো, কুপিতা হওয়া অপেক্ষা কুলাঙ্গ
রাজসভায় বাবা পত্রটা পড়ুন। জনকল্যাণীর আবদার শোনো। আমারও শুনতে বড় ইচ্ছে হচ্ছে। জনকল্যাণী, তোর কি ইচ্ছে বা? যুদ্ধ না সন্ধি? কথা বল না কেন মা? ছেলে কেন তুমি আমাকে প্রায় বলতে বাবা তোমার সঙ্গে আমি লড়াই করি? রণকল্যাণের কি হয়েছে? এত গল্প করে ওর সঙ্গে এত রূপ কথা বলে এখন একটা কথার জবাব দিতে পারছি না। রনি, তুমি যা বলবে তাই হবে। যুদ্ধ না সন্ধি? সন্ধি। তুই ভয় পেয়েছিস মা? না বাবা, আমাদের যা পদাতি আছে আমরা মণিপুর তুলে ব্রহ্মদেশে নিয়ে যেতে পারি। দেখলে দেখলে আমার রনি বাগনের কেমন সাহস। তবে যে তুই সন্ধি করতে বলছিস মা? এই পত্রটাতে তাই লেখা আছে বাবা। তুমি পড়ো, আমি শুনি। মহাবল পরাক্রমশালী শ্রী মহারাজ বীরভূষণ ব্রহ্মাদিশ অখণ্ড প্রবল প্রতাপে সুখ্যাত। আপনার অনুগ্রহ লিপি প্রাপ্ত হইয়া যার করুণায় সুখী হইলাম। আপনি সপ্ত দিবসের নিমিত্ত সমর রহিত রাখিবার প্রার্থনা করিয়াছেন। সম্মান সহকারে পরম সুখে ভগবতীয় প্রার্থনায় সম্মতি দিলাম। আপনি যদি রাজনীতি প্রতিপালনে পরাঙ্গক না হয়েন, সপ্ত দিবসের নিমিত্ত কেন চিরকালের জন্য সমরালোর নির্ধাপিত করিতে আমি প্রস্তুত। সন্ধি সম্পাদন সম্বন্ধে অশ্বদের অখণ্ডনের প্রস্তাব কাছাড় সিংহাসনে শ্যালক মাহাতোর পরিবর্তে শ্রীমান ঠাকুর ঠাকুর কি বড় জোরালো লেখা। দেখি। শ্রীমান শিখণ্ডী বাহনের অধিবেশন, রাজশ্রী গম্ভীর সিংহ। না না, কিছুতেই হবে না। আমার মতামত যদি না থাকলো তবে তারও মতামত থাকবে না। অখণ্ডনীয় প্রস্তাব। তবে যে তুমি বলো শিখণ্ডী বাহন, প্রকৃত শিখণ্ডী বাহন। শিখণ্ডী বাহন, শিখণ্ডী বাহন, শিখণ্ডী বাহন। কাছাড়ের একজন আমার তো আমায় বলেছে যে ওর বাপের ঠিক নেই। তুমি তো তার সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ। এমনি দিতে পারি, কিন্তু রাজ্য কিছুতেই দিতে পারি না। এটা জেদের কথা। না, কাছাড়ের প্রজারা আপত্তি করবে।
বিষ্ণু লোক তোমাকে দিলাম, অমরাবতী তোমাকে দিলাম, সমগ্র বিশ্ব তোমাকে দিলাম। তুমি শুধু একটিবারের জন্য তোমার কন্যা কল্যাণিয়া রণকল্যাণীর মুখচন্দ্রমা আমাকে দান করতে দাও। কবি বিরচিতা ইন্দিবরাক্ষী রণকল্যাণী সংসারে বিরাজ। ব্রহ্ম সেনাপতি আমাকে বলেছেন, হ্যাঁ বলেছেন, যে রাজা রাজপুত্র কিছুই তার মনে ধরেনি। রণকল্যাণী ও বিবাহিতা। সেজন্য বাহক তুমি এমন প্রিয়মান কেন? তোমার বিরক্ত বাতাসে বিস্ফোরিত নয়ন আর সম্ভব নয়। শত্রুর শস্ত্র অঙ্গ বিক্ষত করে, আর শত্রুর কটূক্তি হৃদয় বিফল করে। আমরা সন্ধি করব না, আমরা যুদ্ধ করে প্রাণ রক্ষা করি। দুর্মতি ধর্মাধিপতি সম্মুখ পরাজিত হলেও স্বভাব পরিত্যাগ করতে পারে। মণিপুর মহারাজের অকামী সেনাপতি হৃদয় মণ্ডিত শিখণ্ডী বাহুনীকে উৎপুল করে সংগ্রাম আরম্ভ হোক। শিখণ্ডী বাহুন সেনাপতিকে পরাজিত করে শিখিয়ে এনেছেন। আমিও তেমনি দুর্মতি ব্রহ্মভূমিকে মহারাজের শিবিরে আর বলছি, আমি সন্ধি চাই না, আমি যুদ্ধ চাই। সংস্থাপন করতে স্বীকৃত হন, তবেই সন্ধি। প্রতিবাদ যুদ্ধ 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 যুদ্ধ। মহারাজ আমরা যুদ্ধে জয়লাভ করেছি। ব্রহ্ম সেনাপতি আমাদের শিবিরে আহত। আমাদের এত উতলা হওয়ার প্রয়োজন নেই। ব্রহ্মেশ্বর একখানি কৌশল অবলম্বন করেছেন। তিনি স্বয়ং শিখণ্ডী বাহুকে জারণ বলে দেন। তিনি কাছাড় রাজ্যের কতিপয় অমাত্যদের দ্বারা এই প্রশ্ন উত্থাপন করেছেন। সুতরাং এই আপত্তি খণ্ডনে আমাদের যত্নবান হওয়া উচিত। মহারাজ, আমাদের কাছে 7 দিন সময় আছে। সেনাপতি সমরকে মহাশয় যদি আমার সাহায্য করেন, তাহলে শিখণ্ডী বাহুকে জারণ হয় তা আমি প্রমাণ করে দিতে পারি। কেন দেব? শিখণ্ডী বাহন তো আর ব্রহ্মাধিপতি কন্যার বাণিজ্য ভাব করছে না। অবশ্য তলোয়ারে মীমাংসা। আর জন্ম বৃত্তান্ত কি? বাহু বলে রাজ্যটা হন, চারজের কথা আসবে কেন? বাহু বলে রাজ্যটা হন, বাহু বলে রাজ্য যদি আপত্তি থাকতো খণ্ডন করতে ইচ্ছা করে। মন্ত্রীর প্রস্তাবে আমি সম্মত। শিখণ্ডী বাহন যখন সেনাপতি সমর্থিত শস্ত্রবিদ্যা শিক্ষা করতেন, তখন লোকে তার জন্ম কথা বলত। এখন শিখণ্ডী বাহুকে লোকে রাজার মতো পূজা করে। এ কথা মুখে আছে কার সাধ্য? ব্রহ্মাধিপতির রূপের স্বভাব। তিনি আমাদের প্রমাণ অপেক্ষা করতে পারেন। মহারাজ, তলোয়ারের প্রমাণ রাজ্য করে দিন।
ব্রহ্মদেশ থেকে ব্রহ্মমূর্তি ধারণ করে সূর্যদেব প্রতিবিম্বিত হলেন। এই কথাটা অলিক না হলে নইলে অমন প্রভাত সূর্যরূপিণী তপসিকুল্লা রণকল্যাণী আবির্ভাব হলো কেমন করে? সুবলে রে প্রাণে শুভ সুবলে রাই কে দেখা ভাই ভুলি তোরে রে শুভ দাদা বলি তোরে ব্রজেশ্বরী রাই কিশোরী কাঙাল হইলাম রে ওরে সুবল ভাই আমার ধরা চূড়া মোহন বসি চলছে বইয়া বইয়া জল দিলে নিভে না আগুন নিভাইতাম কি লীলা রে শুভ আপনার দর্শন প্রার্থনা করছেন। তোমরা কি যুদ্ধক্ষেত্রের নিয়ম কানুন কিছুই জানো না? যে কেউ আসতে চাইবে আর তাকে এখানে প্রবেশ করতে দেবে? হ্যাঁ, একটা নিয়ম কানুন বলে তো আছে। যাও যাও, তাকে বের করে দাও। আর শোনো, ভিক্ষা চাইলে তুমি ভিক্ষা দিয়ে দেবে। যাও। আগে আগে আমরা তাকে বিদায় করে দিত। কি সে বললে আপনার জন্য অতি গোপনীয় সংবাদ সংগ্রহ করে দিয়েছি। গোপনীয় সংবাদ? আগে হ্যাঁ, গোপনীয়। যাও যাও, তাকে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। হ্যাঁ শোনো, আকাশ যথার্থ। যাও যাও। গোপনীয় সংবাদ, গোপনীয় সংবাদ। তবে কি ইংরেজি পড়াক্ষী রণকল্যাণী কোন আগে ব্রজবালা, গুণবালা, পূর্ণবালা, কোমলবালা, সুরবালা, সোনার বালা। কার হাতে? আমি ভিক্ষাদেবী বৈষ্ণবী, ভিক্ষের জন্য ভেসে বেড়াচ্ছি। ব্রহ্ম সেনাপতি আমাকে বলেছেন যে রণকল্যাণের সহচরী সুরবালা যেমন মিষ্টভাষিনী তেমনি বুদ্ধিমতী। তার প্রমাণ আমি পেলাম। আমি ঘটকি, এখন একটু দর দিলে বিদে হই। আমি কি দর দেব?
বিনামূল্যে আমাকে কিনে দাও? বলো 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 বলো। হ্যাঁ? নেই কোনো জবাব নেই। তুমি বলবে মালার কথা না? আরে মালাটা তো তোমরাই কিনেছিলে আমার কথা। আচ্ছা, সুপাত্র। কিন্তু যখন ভাবি যেমন জন্ম, আমার জন্ম রাজবংশে হয়। আরে রাজবংশী জন্ম হলে রাজবংশী হয়। ওরা তুমি মৃত সঞ্জীবনী মন্ত্র জানো? শুভকার্য সম্পাদক বিশ্বেশ্বর আর দেবে বসি অন্নপূর্ণা অন্নহাতে দণ্ডায়মান পাকে ভোজন। আরে তুমি তো জানো। আর আমি ঘর ঢুকি এখন একটা দণ্ড নাহলে শুভকার্য সম্পাদক হবে। আমি সেই কথাটা আগেই তোমাকে আমি বলেছি যে আমি কি ঘর দেবো। আর ঘর না দিলে শুভকার্য সম্পাদক হয় না। আমার কাছে একটা জিনিস আছে। আমি একটা মূল্য দিই। আসলে শুভকার্য সম্পাদক হয় না কোনো কিছু না দিলে। এই অঙ্গুরীয় জয় দিদি গীতগোবিন্দ সেনাপতি আমাকে বলেছে। তাহলে এখন এই ঘরটা বিদায় হয়ে শুনো শোনো বাবা, আবার কবে আসবে? আপনি এখনো পাগল হননি। পাগল হলে বলতে কখন আসবে? আচ্ছা আচ্ছা আজকে তাহলে আসতে পারি? বলুন না কেন আর যাবো? আজকে আমি আর করতে পারি? শুভ কার্য কাল